আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার তেহরানে হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে হরমুজ প্রণালীর বন্দর নগরী সিরিকে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করা হয়। প্রথম দফা হামলার কয়েক ঘন্টা পরে ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ ইরানের কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একে তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানে হামলার কিছুক্ষণের মধ্যে বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে একযোগে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনার মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পুনরায় যুদ্ধের দামামা বেজে উঠেছে ওয়েস্ট এশিয়াতে। একদিকে যুদ্ধ, অন্যদিকে নতুন জোট ও ক্ষমতার সমীকরণ। বিশ্ব নেতাদের বক্তব্যও দিচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। তাহলে কি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হয়ে গেছে? তাই জানবো এবারে। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতি এমন এক ব্যবস্থার অধীনে পরিচালিত হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। ওয়েস্ট এশিয়ার চলমান সংঘাতকে ঘিরে অনেক বিশ্লেষক মনে করছেন বিশ্ব নতুন এক ভূ রাজনৈতিক যুগের সূচনা লগ্নে দাঁড়িয়ে আছে। কেননা আফগানিস্তান, ইউক্রেন এবং সর্বশেষ ইরান যুদ্ধ দেখিয়েছে বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি ওয়াশিংটন। পুরনো মিত্রদের অনেকেই এখন আর অন্ধভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অনুসরণ করছে না, নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে তারা। তাই ইরান যুদ্ধেও মিত্রদের অংশগ্রহণ সীমিত। এ বিষয়ে কথা বলেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদের সাথে। আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যেটা আমরা দেখতেছি যে 90 দশকের পরের থেকে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সেটার পতন হয়েছে এবং এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এই গত 30-35 বছর যাবৎ আমরা দেখেছি। কিন্তু বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অতি বাড়াবাড়ির কারণে এবং তার অতিমাত্রায় সামরিক আগ্রাসন, আধিপত্যবাদ এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে নিরাপত্তাহীনতা এবং অন্যায়ভাবে ক্ষুদ্র রাষ্ট্রগুলোর যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে গুরুত্ব না দেয়া এবং তাদের উপর দমন নিপীড়ন চালানো, তাদের পররাষ্ট্রনীতিকে মার্কিন আধিপত্যবাদের আওতায় নিয়ে আসা, এই সমস্ত কারণে কিন্তু বিশ্বের অনেকগুলো রাষ্ট্র এবং অনেকগুলো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতি অসন্তুষ্ট এবং তারাই কিন্তু চায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদের পতন হোক, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার পতন হোক এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থা যেটা বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পৃথিবীতে আসুক। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছে রাশিয়া। তুরস্ক, সৌদি আরব ও ভারত নিজেদের স্বার্থ অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করছে। নতুন ব্যবস্থার অন্যতম শক্তি ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত এই জোট বিশ্বের জনসংখ্যা, জ্বালানি সম্পদ ও অর্থনৈতিক উৎপাদনের বড় অংশের প্রতিনিধিত্ব করে। এই যুদ্ধের আরেকটি প্রভাব হলো ভূ রাজনৈতিক জোটগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ কোনো এক পক্ষ বেছে না নিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে, যাকে বলা হচ্ছে মাল্টি অ্যালাইনমেন্ট। রাশিয়া এবং চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা উদীয়মান রাষ্ট্র হিসেবে তারা আবির্ভূত হচ্ছে এবং বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে একাধিপত্যবাদী নীতি, একক আধিপত্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের সেটার প্রতি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বর্তমানে তার যে একক ক্ষমতা, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার যে নেতৃত্ব, সেটা তার পক্ষে আর রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রশ্নটি এখন আর শুধু একটি যুদ্ধকে ঘিরে নয়। প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কাঠামো কি ধীরে ধীরে স্থান ছেড়ে দিচ্ছে নয়া কোনো বিশ্ব ব্যবস্থার কাছে? দেশের দরিদ্র, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে 2026-27 অর্থ বছরের বাজেটে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে প্রায় 1.5 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।
বিএনপি নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই খাতে থাকছে 6টি নতুন কর্মসূচি। আসন্ন বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব। আসছে বাজেটে নিত্য প্রয়োজনীয় প্রায় 60টি খাদ্যপণ্য, বিশেষ করে চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলে আমদানিতে উৎসে কর অর্ধেক করার প্রস্তাব করা হতে পারে। এছাড়া দেশীয় ভোজ্য তেলে কর অব্যাহতি আর কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখার পদক্ষেপ থাকছে নতুন বাজেটে। আর এসব পদক্ষেপে এবার খাদ্যমূল্য অনেকটাই কমে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। তবে দেশের চলমান সংকটের অর্থনীতিতে বাজেট নিয়ে কতটা স্বপ্ন দেখতে পারে নিম্ন আয়ের লোকজন, সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে দেখা যায় কয়েকটি কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড। এছাড়াও কৃষক কার্ড, বেকার ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, বয়স্ক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সিটিজেন্স পেনশন চালু এবং জুলাই গণঅভ্যুত্থানের নিহত ও আহতদের পরিবারকে ভিজিএফ কার্যক্রমের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বজনীন পূর্ণ জীবন চক্র ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয় গঠন করবে। কারণ আগে যে সামাজিক নিরাপত্তা জাল ছিল সেগুলো তো বিভিন্ন ত্রুটিযুক্ত। যার তালিকাভুক্ত হওয়ার কথা নয় তিনি তালিকাভুক্ত হয়েছেন, যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তিনি কখনো তালিকাভুক্ত নেই, কারণ রাজনৈতিক প্রক্রিয়া হয়েছে। কিন্তু আমাদের সময় দেখেন যে আমাদের পাইলটিং হয়েছে ফ্যামিলি কার্ডে, সেখানে কিন্তু বিজ্ঞানসম্মত, অর্থাৎ সেখানে পভার্টি মিনস টেস্ট করা হয়েছে এবং তার মাধ্যমে স্কোরিংয়ের ভিত্তিতে যাচ্ছে। কৃষক কার্ড দেওয়া হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করেছেন। প্রকৃত সুবিধাভোগীদের হাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা নিশ্চিত করতে চাইলে প্রথমেই তথ্য ভান্ডার গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সামাজিক নিরাপত্তায় তো এবার দেখছি যে বাজেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, বড় 16% মনে হয় বরাদ্দ এই বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেওয়া হয়েছে। এখানে কয়েকটি বিষয় আছে। সুবিধাভোগী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখি সবসময় 20% অ্যারাউন্ড 16 থেকে 20 বা আরও বেশি হয়তো এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে সেখানে মিস টার্গেটিং হয়, যাদের পাওয়ার কথা তারা পায় না। তার মানে হচ্ছে যে নির্বাচন, এবং নির্বাচন করতে হলে যে ডেটাবেস লাগবে, এখানে তথ্যের বিষয় আছে, বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে তো তদারকি করতে হবে। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের মূল বাজেটের পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতের 5 বছর মেয়াদী পরিকল্পনা ও কৌশল তুলে ধরে একটি পৃথক বাজেট দলিলও প্রকাশ করা হতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের মাতামুহুরীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি এবং মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 3টার দিকে উপজেলার বড় ভেওলা শিকদারপাড়া ডলুনিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোর থেকে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ জানান, গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, 8 থেকে 10 জনের একটি সশস্ত্র ডাকাত দল গভীর রাতে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এরপর বাড়িতে থাকা এক নারী ও তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের 2 কর্মকর্তা। হামলার পর আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা। আহত 2 পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 7:45টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক SM শামীম এবং সহকারী উপপরিদর্শক মুশিউর রহমান খান। পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের উদ্দেশ্যে ওই এলাকায় অভিযান চালান 2 কর্মকর্তা। সন্ধ্যা 7:30টার দিকে রফিকুলকে আটক করা হলে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়েছে। নওগাঁর রানীনগর ও বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিল ঘিরে গড়ে উঠেছে স্থানীয়দের জীবন ও জীবিকা। কিন্তু জলাবদ্ধতার কারণে এখানে কমেছে ফসল উৎপাদন। তাই বিলটি পুনর্খননের দাবি স্থানীয়দের। বিশাল এই এলাকা জুড়ে রক্তদহ বিল। এখানেই 2 জেলার প্রায় 340 একর খাস জমি রয়েছে। আশেপাশের 23টি গ্রামের মানুষ এই বিলের ওপর নির্ভরশীল। ফসল উৎপাদন ও প্রাকৃতিক মাছের আহরণের বড় উৎস বিলটি।
কিন্তু জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। তাই সমস্যা সমাধানে বিলটির পুনর্খননের দাবি তাদের। এই রক্তদেহ বিলে প্রতি বছর বর্ষা মৌসুমে আর কি পানি জমাট বেঁধে থাকে, যার ফলে চাষি যারা আছেন শুধুমাত্র একটি ফসল বড় ধান তারা চাষ করতে পারেন। খালের পানি নিষ্কাশন হচ্ছে না, খালের থেকে কোনো মাছ চাষ বা পুকুরের পানি নিচে নামিচ্ছে না, এই কারণে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। এটা করে ফসল হয় আর বার কাছে আসে ডুবে যায়, পানি আলে আবাদ হয় না। যদি বিলটা করা হয় তাহলে আমাদের এলাকার আবাদ বুনাদ করতে খুব ভালো হবে। পুনর্খনন করা গেলে বিলে মাছের পাশাপাশি ফসল উৎপাদন বাড়বে বলে জানায় নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই বিলটা যদি খনন করা হয় তাহলে মোটামুটি ৪৫০০ হেক্টর জমি আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারবো। এক ফসলের জমিগুলোকে আমরা ৩ ফসলে উন্নতি করতে পারবো। পাশাপাশি যে রিজার্ভ পানি থাকবে সেই পানি দিয়ে আমরা সেচের ব্যবস্থা করতে পারবো। সিস্টেমেটিকভাবে এটাকে খনন কাজের আওতায় আনা যায় তাহলে এক ফসলি জমি প্রায় ৪৫০০ হেক্টর এক ফসলি জমি ৩ ফসলি জমিতে পরিণত হবে এবং কৃষকরা এখানে তারা খুব ভালোভাবে লাভবান হবে। পুনর্খননের মাধ্যমে বিলটির প্রাকৃতিক পরিবেশে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উৎসবের আমেজ। সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। বিভিন্ন বিপণী বিতান এবং ফুটপাতের অস্থায়ী দোকানে বেড়েছে বিভিন্ন দেশের ফুটবল দলের জার্সি ও পতাকার বেচাকেনা, যেখানে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। আকাশী নীল আর সবুজ হলুদ, এই রঙে এখন বিভক্ত দেশের ফুটবল সমর্থকরা। কেউ আর্জেন্টিনা, কেউ বা ব্রাজিলের জার্সি ও পতাকা কিনছেন। গাইবান্ধার বিভিন্ন বিপণী বিতান ও অস্থায়ী দোকানে ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও চাহিদা রয়েছে স্পেন, ফ্রান্স ও জার্মানির পতাকা ও জার্সির। সাইজ ও মানভেদে ২০০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে জার্সি। আর্জেন্টিনার জার্সি খুব বেচা হচ্ছে, তারপরে হলো ব্রাজিল। পতাকা বিক্রি হচ্ছে আপনি ব্রাজিলের সবচেয়ে বেশি পতাকা, তারপরে আর্জেন্টিনা, তারপরে ঘানা, স্পেন, ইরাক, ইরান, জার্মান। উন্মাদনা শুধু কেনাকাটায় নয়, ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকেরা একে অপরকে ছুড়ে দিচ্ছেন নানা ধরনের চ্যালেঞ্জ। খেলা নিয়ে চলছে তর্ক বিতর্ক। মেসি ছাড়া কোনো আলাপ নাই। এবারকার বিশ্বকাপ আমরা আবার নিব, ২৬-এর বিশ্বকাপ আর্জেন্টিনা। এবারের কাপটাও আমরাই পাবো, কারণ আমাদের রয়েছে বিশ্বের সেরা একটা টিম আর সেরা ফুটবলার, সেই সঙ্গে সেরা গোলকিপার। সুতরাং আমাদের আর্জেন্টিনার কাছে কোনো দলের কোনো পাত্তা নেই। ব্রাজিল খেলোয়াড় ভালো, খেলে ভালো, তারা এই পর্যন্ত 5টা বিশ্বকাপ নিয়েছে, ভালো খেলার পুরস্কার তারা নিয়েছেন। যারা আর্জেন্টিনা অনেকে লাফালাফি করতেছে, এদের বলা উচিত ছিল যে আমাদের অবৈধ বিশ্বকাপ একটা আছে তাদের হাতে। প্রেমিকাকে যেমন বলতে পারি না কেন ভালোবাসি, সেভাবে ব্রাজিলকেও কেন ভালোবাসি এটা বলতে পারবো না। দুঃখিত ভাই। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছেন উপকূলীয় দ্বীপজেলা ভোলার ফুটবল প্রেমীরাও। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা গায়ে জার্সি পরে ও হাতে পতাকা নিয়ে করেছেন পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা। এছাড়া বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও প্রিয় দলকে ঘিরে নানা পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন সমর্থকরা। আমরা 5বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি, তাদের আমাদের সমান হতে আরো 2বার বিশ্বকাপ নিতে হবে। তো আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, কিন্তু তারা আসলে প্রতিবার যিনি সমর্থক রয়েছেন ভোলার, যারা খেলা না বুঝে লাফালাফি করেন, আমি তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই আগে লেভেলে আসো, তারপরে খেলা হবে। মায়ামিতে যে খেলা দেখাইছে আমরা সবাই বুঝতে পারি তাদের বয়স হয় নাই, সে আগেই সেই যৌবন ফিরে আছে। আশা করি এই বিশ্বকাপে আগের যে ভালো দেখে আবারও বিশ্বকাপ জয় করবে। ব্যবসায়ীরা জানান গতবারের তুলনায় দাম কিছুটা বাড়লেও জার্সি পতাকা কিনতে ক্রেতাদের আগ্রহ কমেনি। আগামী 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।